নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আজকে যেভাবে স্টকে ধস নেমেছে, বিশেষ করে পিএসইউ স্টকে, আপনারা হয়তো সবাই চিন্তিত। কিন্তু যদি আপনারা আমাকে কয়েকদিন ধরে দেখে থাকেন, তাহলে বারবার আমি বলছিলাম, বিশেষ করে যে বারবার আপনাদের রেলওয়ে স্টক নিয়ে বলেছি যে বাজেট মানে রেল বাজেট আর বাজেট তো এখন একই সঙ্গে হয়, যে বাজেটের পরে এই স্টকগুলো একটু পড়ে এবং পিএসইউ স্টক যেভাবে বেড়েছিল তাতে একটা কারেকশান অবশ্যম্ভাবী ছিল এবং কিছু স্টকের বাড়াটা খুব কম দিনের মধ্যে বেশি বেড়েছিল। আপনাদের উদাহরণ দিয়েছিলাম এনবিসিসি 2 মাসের মধ্যে 65 থেকে 175। তো যারা এই এত কম টাইমের মধ্যে এই বিশাল বেড়েছে, যদি ধরুন আপনি আইআরএফসিও ধরেন, আগের বছরে জুলাই আগস্ট মাসে মনে হয় আমি 28 টাকায় বাই দিয়েছিলাম, এবছরে 6 মাসে সেটা 192 টাকা। এখন সেই সব স্টকগুলো এখন একটু কারেক্ট হচ্ছে, মানে জাস্ট প্রফিট বুকিং হচ্ছে। তাহলে কি আমরা কি ভাবতে পারি? স্টকগুলো কি আরও পড়ে যাবে, আবার আগের দামে ফিরে আসবে, নাকি একদম আমাদের সব আশা শেষ, যা হয়ে এলো চিরকালের মতো আপনার স্টকে থেকে গেল? দেখুন, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে যেটা হাই করেছে প্রতিটা স্টকের ক্ষেত্রে, এটা মাথায় রাখুন, কম বেশি একটু হতে পারে। যদি স্টকটার ফান্ডামেন্টাল ঠিক থাকে, যেটা হাই করেছে এবং যেগুলো মানে হঠাৎ করে যা ভাবছিলেন তার থেকে অনেক বেশি হাই করে নিয়েছে, যেটাকে আমরা বলি মানে ভাবনার বাইরে যেগুলো হাই করেছে, সেই হাই থেকে 35 to 50% কারেকশান আপনি ভাবতে পারেন। ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন যে কোনো যে হাইটা স্টক করেছে, ধরুন আপনি আমি এনবিসিসি বলেছি, এনবিসিসির কথাই বলি, 175 টাকা হাই, তাহলে 175 থেকে 50 বাদ দিন, 125 মানে 30 to 50, আরও ভালো হলে 35 to 50। মানে নিচে, খুব বেশি নিচে এলে এটা হয়তো 90 টাকা অবধি আসবে, না হলে হয়তো 110-20 টাকা থেকে এইসব জায়গায় এসে একটা স্টেবিলিটি হয়তো স্টকগুলো পাবে। যে কোনো স্টক, পিএসইউ স্টক যেগুলো প্রচণ্ডভাবে চলেছে, সেগুলোকে আপনি মোটামুটি 35 to 50% নিচে থেকে আবার আপনি ভাবতে পারেন। তবে যেটা হয়, বাজারের প্রতিটা মানে ওঠা বাড়ায় যে স্টকগুলো আগের বারই চলেছে, সেটাই যদি ভাবেন আপনি এবারও ওই অত অবধি চলবে, সেটা নাও হতে পারে। স্টকগুলো অনেক সময় যে স্টক চলে, আবার অন্য স্টক চলে, ওইগুলো হয়তো আগের মতো চললো না, হয়তো গেল 130 টাকা, হয়তো আপনি দেখলেন আইআরএফসি এলো 120 টাকা এলো, এখান থেকে হয়তো আবার দেখলেন 160 টাকা গেল। কিন্তু আগের হাই ক্রস করবে, এখনই করবে কি না, না আর একটু ওয়েট করবে, পরের বছর বাজেটে কি আসছে, সরকার কি হলো, অনেক টাইম আমাদের সামনে রয়েছে, একটা টাইম ওয়াইজ একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করবে কি না, কনসলিডেশন যেটাকে আমরা বলি, বা সোজা ভাষায় যেটাকে বলি একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করে একটা বেস তৈরি করা, সেটা হবে কি না সেটা আপনাদের সময় বলবে। তবে আমার যেটা মনে হচ্ছে, ওরম ভয় পাবার কিছু নেই যে স্টকগুলো আবার সেই আগের দামে চলে যাবে, এরম আমার মনে হয় না। কারণ আমি মনে করি আমাদের যে টোটাল জার্নিটা মার্কেটের, সেই জার্নিটার এখন আমরা শুধুমাত্র একদম মানে কি বলো, যদি একটা মানুষের বয়স হিসাবে যদি হয় 80 বছর একটা মানুষ বাঁচবে, তখন সেই শিশুটার বয়স হবে 7-8 বছর। মানে আপনার সামনে সমস্ত যৌবন, মধ্য বয়স সব পড়ে রয়েছে। ভারতের স্টোরিটাকে যদি আপনি একটা পূর্ণবয়স্ক মানুষ হিসেবে দেখেন, তবে আপনি এখন শুধুমাত্র জাস্ট একটু হাঁটতে শিখে সবে একটু দৌড়াচ্ছেন, এখনও আপনি স্কুল কলেজ পাস করেননি, আপনার কাছে প্রচুর টাইম আছে, প্রচুর। আমি মনে করি এই ডিকেড নয়, আরও বেশ কিছুটা সময় শুধু ভারতের সময়। আর ভারত স্টোরি যদি আমার ইনট্যাক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এই স্টকগুলো কি আর এই জায়গায় থাকবে? এগুলোও হবে, কিন্তু দেখতে হবে যে টাইমের আগে যদি একটা ভ্যালুয়েশন হয়ে যায়, কি প্রবলেম হয় দেখুন। আপনি নেবার সময় নিচ্ছেন, আমরা একটা ইউফোরিয়া কথাটা ইউজ করি, যে বাড়ছে, সব বাড়ছে। আর একটা বলেছিলাম ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, যে আমি মিস করে যাচ্ছি, আমাদের হয়তো আর পাবো না স্টকগুলো, এরকম একটা কথা আমরা ভাবি।
সেই কারণে একটা দাম আমরা তখন আর দামের দিকে দেখি না, না ওটা আমাকে কিনতেই হবে, আমি 30 টাকায় নিয়ে নিই, 60 টাকায় নিয়ে নিই, 90 টাকা নিয়ে নিই, এখন আর আমি ছাড়বো না, দূর 130 টাকা তো ভাবলাম একটু পড়বে, এলো না, 170 টাকায় আমাকে নিতেই হবে আইআরএফসি, কিংবা 160 টাকায় আমাকে নিতেই হবে এনবিসিসি, এরম করে হয়তো আমরা ওপরে নিয়েছি। ফলে কি হয়েছে, একটা ডিম্যান্ড যেহেতু বেশি ছিল, শুধু ফান্ডামেন্টাল নয় তো, ডিম্যান্ড সাপ্লাই তো একটা বড় জিনিস, ডিম্যান্ড বেশি থাকলে তার দাম বেড়েছে। তো এখন একটু সময় লাগবে এই সব, যেটুকু এক্সেস আছে, এক্সেস আপনার থেকে যেটা বেশি আছে, মার্কেট হচ্ছে খুব রেশনাল, যা এক্সেস না সব মার্কেট বার করে দেয়। উইক হ্যান্ড, আপনি যদি ভয় পান, উইক হন, আপনার যদি ফুল পয়সা দিয়ে কেনা না থাকে, অবশ্যই আপনার ভয় লাগবে, আপনার মনে হবে মার্কেট কী হবে জানি না, আপনার হয়তো কারোর হয়তো মার্জিনে নেওয়া হয়েছে, কারোর হয়তো কোনো টাকা লোনের টাকায় নেওয়া আছে, তারা তো ভয় পাবেই, এটা স্বাভাবিক। সেই সব উইক হ্যান্ডগুলোকে মার্কেট ঝেড়ে ফেলবে, এটাই মার্কেটের নিয়ম। ওই জন্যে সবসময় বলি, যা টাকা ক্যাশ মার্কেটে দিয়ে আপনার নিজের পয়সায় যেটুকু হবে সেটুকু কিনুন, তাহলে কি হবে, এই লেভারেজটা থাকে না। আপনার পয়সায় কেনা আজকে হবে না, 3 মাস পরে হবে, 6 মাস পরে হবে, 1 বছর পরে হবে, 2 বছর পরে হবে। আপনি যখন এফডি করেন আপনি ভাবেন যে কবে পাবেন, আপনি তো জানেন 5 বছর পর ওই 10,000 টাকা হয়তো 14,000 টাকা হবে, তা নিয়ে কি আপনার মাথা ব্যথা আছে? তাই এটা এরমভাবে ভেবে দেখুন না। ধরুন আপনি 100 কিনেই ফেলেছেন ভুল করে, তো দেখুন না 5 বছরে কি হয়। যদি ইনট্যাক্ট থাকে ইন্ডিয়া স্টোরি, আপনি এফডি ডবল রিটার্ন পাবেন, এটা মাথায় রাখুন। তাই যাদের পয়সা দিয়ে কেনা আছে তাদের টেনশনের কিছু নেই। হ্যাঁ, যদি ধারে কেনেন তাহলে ভাবতে হবে, কারণ ধারে কিনলে একটা মার্জিনের ব্যাপার থাকে, এত পার্সেন্টের তলায় গেলে ওরা আবার টাকা চাইবে, সেই টাকা যদি আপনি দিতে না পারেন সেক্ষেত্রে ওরা মাল কেটে দেবে, এইসব ব্যাপারগুলো থাকে। এগুলো হচ্ছে ক্যাসকেডিং এফেক্ট বলে, একটার থেকে আরেকটা এফেক্ট এরমভাবে তৈরি হয়। তো সেইগুলো আপনাদের ম্যানেজ করতে হবে। তাই জন্য অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, দেখবেন যে এই যে সাইজিং, আপনি কতটা কাজ করবেন, কতটা কোয়ান্টিটি নেবেন, এই সাইজিংটা একটা বড় ব্যাপার। আমরা হয়তো এগুলোর দিকে খুব একটা নজর দিই না। মাথার ভেতরে আপনি কি ভাবছেন, কিভাবে সওদাটা রাখবেন, আপনার কতটা প্রফিট হতে পারে, কি লস হতে পারে, সেটা যদি আপনার জানা থাকে না, আপনার কোনো টেনশন হবে না। ধরুন আজকে এত মার্কেট পড়ে গেছে, তো অনেকেই ট্রেড করেছে, এখন যাদের জানা আছে যে আমার কি লস হতে পারে, কি প্রফিট হতে পারে, তাদের কিন্তু টেনশন নেই, কারণ তারা জানে যে আমার ম্যাক্সিমাম লস এটাই হতে পারে, ম্যাক্সিমাম প্রফিট আমার এটা হতে পারে, প্রফিট হয়তো আনলিমিটেডও হতে পারে, লসটা হয়তো এটা হতে পারে। এটা যদি ভেবে আপনি করেন, কিংবা যদি আপনি নিজের পয়সায় শেয়ার কিনে থাকেন ভালো, যার ফান্ডামেন্টাল ঠিক আছে, বেশি ভ্যালুয়েশন নয়, বারবার হয়তো দেখবেন একটু আপনাদের কোনো সময় বিরক্তও লাগতে পারে। বারবার একটা কথা বলি যে আমি সবসময় সস্তা শেয়ার খুঁজি, ফান্ডামেন্টালি ভালো কিন্তু সস্তা। ওতে কী হয় জানেন, কদিন পড়ে থাকলেও না আপনার ভয় লাগে না। দেখবেন আমি যখন 26-28 টাকায় বলেছি না, অ্যাকচুয়ালি আমার যারা একদম কাছের যারা আছেন, যাদের সঙ্গে আমার প্রতিদিন আমাদের কথা বলতে হয়, আমার সঙ্গে তারা যারা ফিনান্সিয়ালি যুক্ত আছেন, তাদেরকে আমি 20 টাকায় আইআরএফসির কথা বলেছিলাম। কিন্তু 20 টাকায় তো আইআরএফসি চলেনি, মাসের পর মাস বসে আছে। অনেকেই বলেছে দাদা কী শেয়ার দিলেন, 5 পয়সা নড়ে না। আমরা 5 পয়সা নড়ার জন্য দিইনি তো, আপনি রাখুন, আপনি এত টেনশন নিচ্ছেন কেন? যখন নড়েছে তখন লোকে বুঝেছে হ্যাঁ কী হয়েছে। তো আপনাকে খুঁজতে হবে যে ফান্ডামেন্টালি, যখন আপনি খুঁজবেন না, প্রথম জিনিস যেটা দেখবেন যে শেয়ারটা সস্তা কিনা। আমি বারবার দেখবেন না, লাস্ট কদিনে দিয়েছি যে শেয়ার অনেক আছে, সবাই ফান্ডামেন্টালি ভালো, কিন্তু কেউ সস্তা নয়। এই বাজারে সস্তা কিছু নেই, কিন্তু সস্তা না থাকলে কি হয়, এই টেনশনটা হয় কতটা পড়ে যেতে পারে। আসলে আমাদের তো একটা মেন্টাল প্রেশার কাজ করে না। আপনি যখনই 160 টাকা একটা শেয়ার দেখবেন না, দেখার পরে আপনি পরের দিন দেখলেন 150, আপনি ঠিক আছে 150-52 হচ্ছে, ও ঠিক 60 পেরিয়ে যাবে। তারপরের দিন দেখলেন 145, আরও পড়লো রে, আজকে দেখলেন 130। এবার আপনার টেনশন হবে কালকে 100 হয়ে গেলে এখন তো 3,000 টাকা লস, ছেড়ে দেবো নাকি? কালকে যদি 100 হয়ে যায়, 80 হয়ে যায়, 10,000 টাকা লস হবে, আচ্ছা ছেড়ে দিই, আবার নিচে গেলে কিনবো। এই মেন্টালিটি একটা আসে, দেখবেন আমাদের কেনা শেয়ারেও আসে, মানে যে শেয়ার আমরা পয়সা দিয়ে কিনি তাতেও এই মেন্টালিটিটা কাজ করে। সেই জন্য যদি আপনি সস্তা শেয়ার কেনেন, সেটা আর পড়ার চান্সটা খুব একটা থাকে না। পড়বে হয়তো, সেটাও 5-10 টাকা পড়বে, কিন্তু তার ভ্যালুয়েশন এমন একটা জায়গায়, আপনি তো নিজেই বুঝতে পারছেন। ধরুন আমি যখন আইআরএফসি দিয়েছি 20 টাকায়, তখন সেটা 3-এর পিইতে আছে, 3। তো একটা শেয়ার আর কত নিচের পিইতে যাবে 3-এর পিইতে থেকে?
এখন সেটা 36-এর পিই হয়েছিল, 37-এর পিই হয়েছিল, 2,40,000 কোটি টাকার মার্কেট ক্যাপ হয়ে গেছিলো। আপনাদের বারবার এই কথাগুলো কিন্তু বলেছি, যারা আমাকে রোজ দেখেন তারা হয়তো এই কথাগুলো আগেও শুনেছেন। তো সেখান থেকে একটু কারেকশানের জায়গা থাকে এবং সেটাই আপনার ভয় পেলে চলবে না। আমি এটাই বলতে চাইছি, আরএফসি যা প্রজেক্ট আছে রেলের, সব কিছু যদি ঠিক থাকে, এখন হঠাৎ করে সব কিছু চেঞ্জ হয়ে গেল, সেটা তো আপনারও হাতে নেই, আমারও হাতে নেই, সেটা বলতে পারবো না। কিন্তু যে ইন্ডিয়া স্টোরিতে আমি বিশ্বাস করি, এবং এটা আজকেও আমি বিশ্বাস করি, মার্কেট পড়ার দিনে আপনাকে বারবার বলছি, বিলিভ ইন ইন্ডিয়া স্টোরি। কেন জানেন? তার কারণও আছে। এই মাসেও এসআইপি এসছে 18,000 কোটি টাকা, নিউ রেকর্ড, 18,000 crore। তা টাকাগুলো কোথায় যাবে? শেয়ারই তো কিনতে হবে। কোনো জায়গা নেই, একটা মনে রাখবেন, না আপনার আছে, না আমার আছে, না ডিআইআর আছে, না এফআইআর আছে, এই মার্কেটেই আসতে হবে। কোথায় যাব আমরা? কোথায় এর থেকে বেশি রিটার্ন পাবো? সুতরাং বিলিভ ইন মার্কেট, বিলিভ ইন ইন্ডিয়া স্টোরি। চিন্তা করবেন না, মার্কেট হয়তো আর একটু, যেগুলো বেশি বেড়েছে কারেক্ট হবে, এবং হয়তো চলার সময় দেখবেন হয়তো লার্জ ক্যাপ যেগুলো পড়ে আছে, যেরকম ব্যাংক আগে থেকে প্রায় 10% কারেকশানে আছে, সেখানে নিফটির কারেকশান কত? 3%। তবে নিফটির একটা বাজে জিনিস হয়েছে আজকে, সেটা হচ্ছে 650 ভেঙেছে। তবে একদিন ভেঙেছে, তো আমি আর একটা দিন দেখতে চাই। বিশেষ করে আজকে যেহেতু বহু আমাদের এশিয়ান মার্কেট বন্ধ আছে, এই সব দিনে একটু এদিক ওদিক হয় আর কি। যারা অনেক দিন মার্কেটে আছেন তারা জানেন। তো আজকের দিনটা নয়, আমি আরেকটা দিন দেখতে চাই। যদি কালকেও এর থেকে বেশি, মানে 650-এর নিচে বন্ধ করে, তখন হয়তো যে লোটা আমরা করেছিলাম, মানে 21,150, ওটাই আমার সাপোর্ট হবে। আর খুব হলে 20,800, সেই আগেকার দিনে ফিরে যাব, যেখান থেকে মার্কেট মানে ঘোরা শুরু হয়েছিল। কিন্তু যতক্ষণ না কালকেও 650-এর নিচে বন্ধ হচ্ছে, আমি এতটা চিন্তা করতে রাজি নই। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যথেষ্ট জায়গায় এসছে, যদিও 44,800-র নিচে এটাও বন্ধ হয়েছে। সুতরাং কোনোটাকেই টেকনিক্যালি তো ভালো বলতে পারছি না, কিন্তু আমি একটা দিন এটার জন্য যে এটা শিওর কিনা সেটা দেখার জন্য দেখতে চাই। কারণ কালকেই দেখছিলাম আইসিআইসিআই ব্যাঙ্কের চার্ট খুব ভালো ছিল, আইসিআইসিআই ব্যাঙ্ক লিড করছিল ব্যাঙ্ক নিফটি রিকভারিতে। একদিনের মধ্যে তো এইসব বড় ব্যাঙ্ক এত কিছু চেঞ্জ হয়ে যায় না। আর যেটা হয়েছে ব্যাংকের ক্ষেত্রে যা হয়েছে সেটা আপনাদের আগেই বলেছি। সুতরাং আমার মনে হয় আজকের দিনটাকে আমি একটু দেখে নিয়ে কালকে এটা নিয়ে ভাববো, যে কালকেও যদি এর তলায় যায় তখন আপনি ভাববো। ততক্ষণ অন্তত একটু ধৈর্য রাখুন। যে শেয়ার হাতে আছে, দেখুন, শেয়ার কেনার পর বেচে আবার নিচে নেওয়া, এটা কিন্তু একটা আর্ট। এটা সবাই পারে না। যারা টেকনিক্যালি সাউন্ড, একটা জায়গায় গেলে সে বেচে আবার নিচে নেব, কারণ একবার বেচে দিলে না, তখন মনে হয় আরও নিচে আসবে, দেখা গেল সেখানে নিলাম না, আবার বেড়ে যায়। বেড়ে গিয়ে যদি একবার আমার দামটা পেরিয়ে যায়, তখন মনে হয় যে দামে বেচি তার থেকে উপরে, এটা তো আমার লস, শেয়ার নেওয়া যায় না। তো এইগুলো সবাই পারবে না। তার থেকে ভালো আমার মনে হয় হোল্ড করা ভালো। যদি ভালো মানের শেয়ার যদি আপনার কাছে থাকে, যার ফান্ডামেন্টালি ঠিক আছে, তাহলে আপনার চিন্তা নেই, আপনি হোল্ড করুন। আমি বারবার বলেছিলাম পিএসইউ একটু কারেক্টেড হতে পারে, আগেও বলেছি, গ্রুপেও বলেছি, সব জায়গায় বলেছি যে পিএসইউ একটু কারেক্ট হতে পারে। যেরমভাবে বেড়েছে, কারেকশান ইনহেভিটেবল একটু হবে। যাই হোক, চিন্তা করবেন না, আপনারা ভরসা রাখুন, ইন্ডিয়া স্টোরিতে ভরসা রাখুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও করলেই প্রথমেই আপনারা দেখতে পান, এবং আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হবেন। নমস্কার।